নমস্কার, বেঙ্গলি স্টোরি ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন নিহার রঞ্জন গুপ্তের লেখা পদ্মদহের পিশাচ। এই গল্পটি নিহার রঞ্জন গুপ্তের লেখা কিরিটির গোয়েন্দা গল্প এই বইটি থেকে নেওয়া হয়েছে। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অয়ন। কিরিটির চরিত্রে অর্পণ, রমলার চরিত্রে নবনীতা। শুরু হচ্ছে আমাদের গল্প পদ্মদহের পিশাচ। শীতাংশুকে শেষ পর্যন্ত কলকাতা শহরের মায়া কাটাতেই হলো। শহরে ঘুরে ঘুরে 2 বছর ধরে বিশেষ কোনো সুবিধাই যখন করতে পারল না, এক প্রকার বাধ্য হয়েই তাকে পিতার জমিদারিতে ফিরে আসতে হলো। জমিদারির অবস্থা যাই হোক, এখনও সেখানে গিয়ে থাকতে পারলে সুখে স্বাচ্ছন্দ্যেই কেটে যাবে। নায়েব নরেনবাবুকে একটা তার করে দিয়ে একটা দিন দেখে রওনা হয়ে পড়ল শীতাংশু, স্ত্রী রমা ও একমাত্র পুত্র চম্পককে নিয়ে। স্টেশনে এসে যখন ওরা নামলো, প্রকৃতি জুড়ে তখন ঝড় জলের যেন তাণ্ডব চলছে। দারোয়ান গাড়ি নিয়ে স্টেশনে উপস্থিত ছিল। যা হোক, আর অপেক্ষা না করেই সেই ঝড় জলের মধ্যেই রওনা হয়ে রাত প্রায় 12টার সময় জমিদার বাড়ির গেটে এসে গাড়ি থামল। বৃষ্টিটা তখন প্রায় ধরে এসেছে। নায়েব নরেনবাবু ও বাপের আমলের পুরনো চাকর জগা গাড়ি বারান্দায় অপেক্ষা করছিল। প্রকাণ্ড টানা বারান্দা, ঝোলানো বাতিক, স্বল্পালোকে আবছা আলো ও আঁধারে সমগ্র বারান্দাটি কেমন যেন থমথমে ও নিঃসঙ্গ মনে হয়। নায়েব নরেনবাবুর বয়স যথেষ্টই হয়েছে। তিনি গত মহাযুদ্ধে গিয়ে বাঁ হাতটা হারান ও বিষাক্ত গ্যাসে বাঁদিকের গালটা পুড়ে উঁচকে একেবারে বিশ্রী হয়ে আছে। অস্পষ্ট আলোয় লোকটার দিকে তাকালে বুকের মধ্যে হঠাৎ যেন কেমন ছ্যাঁত করে ওঠে। তার বাঁ হাতের জায়গায় একটা রবারের হাত লাগানো। দেখলে প্রথমটা ঠিক বোঝা যায় না। শীতাংশু গাড়ি হতে নামতেই নরেনবাবু এসে নমস্কার করলেন। আরে আসুন আসুন, পথে কোনো কষ্ট হয়নি তো? না না। এমন সময় রাত্রির নিস্তব্ধতাকে ছাপিয়ে সহসা একটা আকাশ পাতাল ফাটানো বীভৎস চিৎকার শোনা গেল। শীতাংশু চমকে উঠল। চম্পক এতক্ষণ মার কোল ঘেঁষে চুপটি করে দাঁড়িয়েছিল। সেও চমকে উঠে জিজ্ঞাসা করল, ও ও কি বাবা, ও কি? শীতাংশু যে কি জবাব দেবে ভেবে পায় না। বারান্দার অস্পষ্ট আলোয় স্ত্রীর মুখের দিকে চেয়ে শীতাংশু দেখল তার মুখেও যেন রক্তের লেশ মাত্র অবশিষ্ট নেই। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এ থেকে কালো আকাশের বুক চিরে বিদ্যুৎটি লকলকিয়ে উঠছে। মেঘের গুরু গুরু গর্জন আর ব্যাঙ ও ঝিঁঝির একঘেয়ে ডাক শোনা যায়। কিছুক্ষণ একটা জমাট স্তব্ধতা। তারপর নরেনবাবুই প্রথমে কথা বললেন। গভীর রাতে পদ্মদহ হতে ওই রকম বীভৎস চিৎকার মাঝে মাঝে শোনা যায়। এখানকার লোকেদের বিশ্বাস ওই পদ্মদহের জলের মধ্যে নাকি দৈত্য বাস করে, সেই মাঝে মাঝে গর্জন করে ওঠে। এতক্ষণে শীতাংশু নিজেকে অনেকটা সামলে উঠেছে। নরেনবাবুর কথা শুনে হাহা করে হেসে বললেন, ইডিয়েট, এখনও এই বিংশ শতাব্দীতেও এসব গাঁজাখুরি গল্প চলে নাকি? নরেনবাবু বোকার মতো কেবল জবাব দেয়, আগে। যা হোক, সে রাত্রের মতো তাড়াতাড়ি কোনো মতে খাওয়া দাওয়া সেরে যে যার মতো শয্যায় গিয়ে আশ্রয় নিল। ভোরবেলা যখন শীতাংশুর ঘুম ভাঙল, খোলা জানলা পথে শিশির করে কেমন একটা ঠান্ডা হাওয়া আসছে। শীতাংশু এসে ঘরের পূবমুখ খোলা জানলার কাছে দাঁড়ালো। বৃষ্টি ধৌত প্রকৃতির প্রভাতের সোনালি আলোয়
সূচি স্নান করছে যেন দিগন্ত প্রসারী পদ্মদয়ের বুকে। অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউগুলি সূর্যের সোনালি আলোয় ঝিকমিক করছে। নয়নাভিরাম সে দৃশ্য। ইতিমধ্যে একসময় রমলা এসে পাশে দাঁড়িয়েছে। শীতাংশু টেরও পায়নি। শীতাংশু হাসতে হাসতে বলল, দেখেছো রঘু, এই জন্যই বোধহয় ঠাকুরদা এই মায়ার ফাঁদে ধরা দিয়েছিলেন। সারা সকাল ও দুপুরটা শীতাংশুর জমিদারি সংক্রান্ত সমস্ত ব্যাপার ঘুরে ফিরে দেখতে দেখতেই কেটে গেল। শীতাংশু অনেকটা নিশ্চিন্ত হলো। জমিদারির আয় ভালোই এখনো। দেখাশোনা ভালো করে করতে পারলে যথেষ্ট অর্থাগম হবে। গভীর রাতে আবার সেই সহসা আকাশ পাতাল ফাটানো বীভৎস চিৎকার শোনা গেল। শীতাংশুর ঘুমটা ভেঙে গেল যেন সঙ্গে সঙ্গে। ধরপড় করে শয্যায় উঠে বসল। চেয়ে দেখে স্ত্রী রমলাও শয্যার ওপর উঠে বসেছে। সমগ্র মুখখানি জুড়ে তার সেই পূর্ব রাতের আতঙ্ক। শীতাংশু শয্যা হতে নেমে খোলা জানলাটার কাছে এসে দাঁড়ালো। বাইরে অস্পষ্ট চাঁদের আলো। সেই আবছা চাঁদের আলো পদ্মদয়ের বুকে কেমন যেন একটা ভয়াবহ নির্জনতার সৃষ্টি করেছে। কিন্তু সহসা অস্পষ্ট চাঁদের আলোয় ও কি দেখা যায়? কি ওটা কি? শীতাংশু হাতের পাতা দিয়ে চোখ দুটো ভালো করে রগড়ে নিল। না, এ তো স্বপ্ন নয়। প্রকাণ্ড 7-12 লম্বা আগাগোড়া সাদা কাপড়ে ঢাকা একটা মানুষের মতো মূর্তি পদ্মদয়ের ধার দিয়ে হেলে দুলে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, লম্বা লম্বা পা ফেলে। সাধারণ মানুষ কখনো এত লম্বা বা ঢেঙা হয়? এক একটা পা ফেলছে বোধহয় হাত 5-6 দূরে দূরে। সহসা আবার সেই আকাশ পাতাল ফাটানো অদ্ভুত চিৎকার। শীতাংশু চমকে চোখ বুঝল। যখন সে আবার চোখ মেলে চাইল, সেই অদ্ভুত মূর্তি আর দেখা যাচ্ছে না। চাঁদ মেঘে ঢাকা পড়েছে। শীতাংশু স্তম্ভিত, বিমূঢ়। ব্যাপারটার মাথা মুন্ডু কিছুই যেন শীতাংশু বুঝে উঠতে পারছে না। হঠাৎ পাশ ফিরে তাকাতেই শীতাংশুর নজরে পড়ে ঠিক পাশেই ইতিমধ্যে কখন এসে না জানি স্ত্রী রমলা দাঁড়িয়েছে। রমলাও কি তাহলে তার মতো ক্ষণপূর্বে পদ্মদয়ের ধার দিয়ে সেই অদ্ভুত মূর্তিটাকে হাঁটতে দেখেছে? আমার একটা কথা শুনবে? সহসা রমলা বলে। বলো। চলো আমরা কলকাতাতেই ফিরে যাই। কলকাতায় ফিরে যাব? হ্যাঁ, বাবার মৃত্যুর কথা কি তুমি ভুলে গেছো? তুমিই তো একদিন সে কথা আমায় বলেছিলে। তোমার কি সন্দেহ হয়? সন্দেহের কথা থাক, কেন যেন আমার মন বলছে এখানে থাকলে বিপদ একটা ঘটবে। বিপদ? কিসের বিপদ? বিস্মিত শীতাংশুর স্ত্রীর মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো। জানি না, তবে না রমু, এত সহজে আমি এখান হতে নড়ব না। এর শেষ কিছু একটা না দেখে আমি এ জায়গা ছেড়ে যাব না। চলো, রাত প্রায় শেষ হয়ে এলো। রমলা স্বামীর কথার প্রত্যুত্তর না করে নিঃশব্দে শয্যায় এসে শুয়ে পড়ে। শীতাংশু এসে শয্যা গ্রহণ করে। অন্ধকারে দুজনে পাশাপাশি শুয়ে। তবু দুজনের চোখে যে ঘুম নেই কারোরই তা বুঝতে কষ্ট হয় না। দিন চারেক বাদে সেদিন সকালে এখানকার 10 আনার জমিদার যতীন রায় এসেছিল শীতাংশুদের বাড়িতে বেড়াতে। যতীনের বয়স 30-35-এর বেশি নয়। সুশ্রী বলিষ্ঠ চেহারা, শিক্ষিত ও অত্যন্ত মিশুকে ও আমোদে প্রকৃতির লোক। রমলা ও শীতাংশু দুজনারই যতীনকে বড় ভালো লাগে। এখানে আসবার পরদিনই বিকালে যতীন নিজে এসে শীতাংশুর সঙ্গে আলাপ জমিয়ে গেছে। যতীন এখনো বিবাহ করেনি। বাড়িতে বুড়ি পিসি আর চাকর বাকর। শীতাংশুদের বাড়ির দোতলার বারান্দায় বসে শীতাংশু, রমলা ও যতীন চা পান করতে করতে গল্প করছিল। তাদের গল্পের বিষয় ছিল রাত্রে সেই পদ্মদয়ের ধারে অদ্ভুত মূর্তি
ও সেই অদ্ভুত চিৎকার। এখানে আগের ইতিহাস একটু বলা দরকার। জমিদার বাড়ির পাশের প্রকাণ্ড বিলটার নামই পদ্মদহ, এবং তার নাম থেকেই গ্রামের নাম হয়েছে পদ্মদহ। একদা পদ্মদহর সমগ্র জমিদারিই ছিল দীননাথ রায়ের। কোনো এক সময়ে তার অবস্থা খারাপ হওয়ায় জমিদারির 6 আনা অংশ শীতাংশুর পিতামহ সৌরাংশু চৌধুরীর কাছে বিক্রয় করেন। সৌরাংশু কলকাতায় ওকালতি করতেন। সৌরাংশুর মৃত্যুর পর শীতাংশুর পিতা অরুণাংশু বাবু জমিদার হন। শীতাংশুর বয়স তখন 25 কি 26 বছর। কলেজের পড়া শেষ করে শীতাংশু ওকালতি শুরু করেছে। এমন সময় এক জরুরি তার পেয়ে পদ্মদহে এসে শুনল তার বাপের মৃতদেহ পদ্মদহের ধারে পাওয়া গেছে। মৃতদেহ তখনও সৎকার করা হয়নি। মৃতদেহের মধ্যে কোথাও কোনো ক্ষতের চিহ্ন মাত্র ছিল না। পিতার শেষ কাজ করে শীতাংশু আবার কলকাতায় ফিরে গেল। তারপর দীর্ঘ 4 বছর পরে এবার সে সস্ত্রীক পদদয়ে এসেছে। দীননাথের মৃত্যুর পর পৌত্র যতীন 10 আনা অংশের জমিদার। যতীন বলছিল, পদ্মদহের ধারে এমন একটা মূর্তি আমারও চোখে পড়েছে, আর চিৎকার সে তো গ্রামের সকলেই শুনেছে। সে শব্দের কথা ভাবলেও আমার বুক কেঁপে ওঠে। এমন সময় চম্পকের ডাকে সকলে ফিরে দেখল। একজন লম্বা মতো সুশ্রী তরুণের হাত ধরে চম্পক এদিকে আসছে। এগিয়ে এসে চম্পক বলল, মা মা, এই দেখো কে এসেছে। শীতাংশু সানন্দে বলল, আরে কিরিটি, কখন এলে? হঠাৎ এখানে কি মনে করে? কিরিটি রমলার মুখের দিকে চেয়ে মৃদু মৃদু হাসতে থাকে। রমলারও মুখে মৃদু মৃদু হাসির রেখা। শীতাংশু বললে, ব্যাপার কি বলো তো? কিরিটি জবাব দিল, এমনি বেড়াতে এলাম, কেন আসতে নেই নাকি? বিলক্ষণ, একবার কেন 100 বার আসবে। তা যাক, এসো যতীনের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। যতীন, ইনি শ্রী কিরিটি রায়, একজন শৌখিন গোয়েন্দা, রহস্যভেদী কিরিটি নামেই পরিচিত। আর ইনি যতীন রায়, এখানকার 10 আনার জমিদার, আমাদের বিশেষ বন্ধু, চমৎকার লোক। যতীন ও কিরিটি উভয়কে নমস্কার জানালো। যতীন হাসতে হাসতে বলল, ওর কথা আমি শুনেছি, কিন্তু আপনাদের সঙ্গে কি করে পরিচয় হলো? ও, তা জানো না বুঝি? ইনি আমার খোকা চম্পকের মামা, অর্থাৎ কিনা রমলা দেবীর আপন মামাতো ভাই। আরও খানিকটা আলাপ আলোচনার পর হঠাৎ এক সময় যতীন প্রশ্ন করে, তা হঠাৎ এখানে এলেন যে কিরিটি বাবু? হাতে কোনো কাজকর্ম নেই, তাই এখানে চলে এলাম। কয়েকটা দিন নির্জনে বিশ্রাম নেওয়া তো যাবে। বেশ বেশ, তো এখানেও বোধহয় আপনার রহস্যের কিছুর খোরাক জুটতে পারে। কিরিটি যেন বেশ একটু উদ্গ্রীব হয়েই বলে উঠল, এই অজ জায়গাতেও আবার কি রহস্য আছে নাকি? কেন, আপনি কি মনে করেন যত রহস্য সব আপনাদের শহরেই ঘটেছে? না না, তা কেন হবে? তা ব্যাপারটা কি বলুন তো? না, সে অবশ্য এমন বিশেষ কিছু নয়। তবু শুনি। ঠিক রহস্য না হলেও কয়েক বছর হতে এখানে এমন একটা কিছু ঘটেছে যাকে ভৌতিক বলা ছাড়া উপায় নেই। আবার 20 শতাব্দীতে ভৌতিক ব্যাপারও কিন্তু বিশ্বাস করতে মন চায় না। সত্যি আশ্চর্য। ব্যাপারটা খুলেই বলুন না, শোনা যাক। যতীন বলতে শুরু করলো, সে আজ বছর 4 আগেকার কথা। হঠাৎ একদিন শীতাংশুর বাবা অরুণবাবুর মৃতদেহ পদ্মদহের ধারে পাওয়া যায়। শরীরের কোথাও কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন পর্যন্ত নেই। বিশেষত্বের মধ্যে চোখের মণি দুটো যেন ঠিকরে কোটর হতে বের হয়ে আসছে। খুব বেশি ভয় পেলে মানুষের যে অবস্থা হয় অনেকটা সেই রকম।
তার মৃতদেহের পাশেই পদ্মদহের পাড়ে জলা মাটির উপর দেখা গেল গোটাকত পায়ের দাগ। স্বাভাবিক মানুষের পায়ের দাগের চাইতে আকারে প্রায় 1.5 গুণ বড়। আরও আশ্চর্য, সেই পায়ের দাগগুলো ক্রমে দোহের জল থেকে কোল ঘেঁষে শেষ হয়ে গেছে। আমরা খোঁজ নিয়ে জেনেছিলাম অরুণবাবু মৃত্যুর দিন রাত্রে প্রায় 1:30টা পর্যন্ত নাকি তিনি জেগে জমিদারি সংক্রান্ত কাজকর্ম করছিলেন, তারপর শুতে যান। রাত্রি তখন 2টো কি 2:30 হবে। গ্রামের 2-1 নাকি একটা বীভৎস চিৎকারও শুনেছিল। অরুণবাবু মৃত্যুর পর হতে প্রায় রাত্রেই পদ্মদহের দিক থেকে সেই বীভৎস চিৎকার মাঝে মাঝে এখনো শোনা যায়, এবং আগাগোড়া সাদা কাপড়ে মুড়ি দেওয়া একটা 12-13 হাত লম্বা মূর্তিকে পদ্মদহের ধার দিয়ে ঘুরে ঘুরে বেড়াতেও অনেকেই নাকি দেখেছে। সকলে রুদ্ধ নিঃশ্বাসে যতীনের কথাগুলো শুনছিল। গল্প শেষ হলে কিরিটি শুধু বলল, সত্যি অদ্ভুত ব্যাপারই বটে, কিন্তু শীতাংশু, তুমি এ কথা তো কই আগে আমাকে কোনোদিন বলনি। না বলিনি। যা হোক, সেদিনের মতো যতীন সকলকে নমস্কার জানিয়ে বিদায় নিল। রমলা তখন ভাইয়ের জন্য খাবার আনতে উঠে গেল। কিরিটি শীতাংশুকে বলল, রমা আমায় তার করে এনেছে। এখানে তোমরা নাকি খুব বিপদে পড়েছ। ভৌতিক ব্যাপার ট্যাপার ওসব সে বাজে, বোগাস। ওটা 10 জনের চোখে ধুলো দেওয়ার জন্য শয়তানের কারসাজি। পরের দিন দুপুরে কিরিটির ঘরে কিরিটি ও চম্পক বসে আছে। চম্পক এক মনে আবল তাবল কত কী বকে চলেছে। কিরিটি শুনছে আর মাঝে মাঝে 2-1টা প্রশ্ন করছে। চম্পক বলছিল, গরুর পাখির মতো সরু বাঁকানো নাক, পেঁচার মতো বড় গোল গোল চোখ, গাধার মতো লম্বা লম্বা কান। বুঝলে মামা, রোজ রাত্রে আমার ওই ঘরের খোলা জানলার কাছে এসে সেটা আমার দিকে চেয়ে থাকে। তোর ভয় করে না? তো ভয় আবার কি? ভয় তো পায় বোকারা, আর সেটা তো কিছু বলে না, শুধু আমার দিকে চেয়েই থাকে। বাবা বলেছেন ভয় পায় তো গাধা ছেলেরা। কিরিটির কিন্তু তখন সব কথায় মন নেই। সে ভাবছে চম্পকের দেখা সেই অদ্ভুত জীবটির কথায়। পরের দিন সকালে একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে রমলা কিরিটিকে বলছিল, এই ঘরটাতেই বাবা শুতেন দাদা। বেশ মাঝারি গোছের একখানি ঘর, গড়াধীন বড় বড় জানলা। ঘরের দক্ষিণ দিকে সেই পদ্মদহ। দিবারাত্র হু হু করে হাওয়া এসে ঘরে ঢোকে। ঘরখানি দোতলায়, ঠিক তার নিচেই একটা ফুলের বাগান। বাগানটা পার হলেই একটা মাঠের মতো। সেই মাঠ পদ্মদহের পাড় পর্যন্ত বিস্তৃত। কিরিটি ঘুরে ঘুরে ঘরের সব জানলা দরজা দেওয়াল দেখছিল। হঠাৎ এক সময় বাগানের দিককার জানলার কাঠের পাল্লার উপর তার নজর পড়ল। পাল্লার গায়ে রঙের উপর 5টি আঙুলের দাগ শুকিয়ে আছে। দাগগুলো এমনভাবে বসেছে যেন বাইরে হতে কেউ আঙুলের চাপ দিয়ে জানলার বদ্ধ পাল্লা ঠেলে খুলেছে। কিরিটি রমলার দিকে ফিরে বলল, শেষ তোদের এ বাড়িতে কবে রং দেওয়া হয়েছিল বলতে পারিস? তা তো জানি না দাদা, তবে নায়েব মশাই হয়তো বলতে পারেন। রমলা জবাব দিল। সেই দিনে বিকালের দিকে কিরিটি নিজেই গিয়ে নরেনবাবুর সঙ্গে আলাপ করল। নমস্কার, আপনি নরেনবাবু এদের নায়েব? হ্যাঁ। কিরিটি লোকটার দিকে একদৃষ্টে কিছুক্ষণ চেয়ে থাকে। আপনি তো এখানে অনেক দিন আছেন নরেনবাবু। আগে, আচ্ছা নরেনবাবু, বলতে পারেন সর্বশেষ ও বাড়িতে কবে রং দেওয়া হয়েছিল? হ্যাঁ, 4 বছর আগে। কর্তার মৃত্যুর কয়েকদিন আগে
সমস্ত বাড়ি রং করা হয়েছিল। এর মধ্যে আর রং দেওয়া হয়নি? হয়েছে বটে, তবে বাইরের মহলগুলোতেই যা আবার রং দেয়া হয়েছিল, ভিতরের মহলে রং দেয়া হয়নি। ওদিকটা তো আর এতদিন ব্যবহার হয়নি, এবারে রং আবার দিতে হবে। ওই দিন শেষ রাত্রে একটা অস্পষ্ট খসখস শব্দে কিরিটির ঘুমটা সহসা ভেঙে গেল। কার যেন চাপা শ্বাস প্রশ্বাসের শব্দ ঘরের বাতাসে ভেসে বেড়ায়। ভোরের আকাশের কোণে ত্রয়োদশীর ক্ষীণ চাঁদ তখন যাই যাই করছে। কিরিটি চোখ মেলে শুয়ে শুয়েই যত দূর সম্ভব ঘরের চারিদিক দেখতে লাগলো। হঠাৎ মনে হলো ঘরের বাইরে বারান্দা দিয়ে কে যেন নিঃশব্দে হেঁটে গেল। কিরিটি তাড়াতাড়ি শয্যা ছেড়ে টর্চটা হাতে নিয়ে বাইরে চলে আসে। মিটমিটে চাঁদের আলোয় বারান্দাটা যেন খাঁ খাঁ করছে। কিরিটি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু সন্দেহজনক কিছুই চোখে পড়ে না। দূরে দিগন্ত প্রসারী পদ্মদহ। সহসা ক্ষীণ শেষ রাতের চন্দ্রালোকে তার নজরে পড়ল অদূরে পদ্মদহের ধার দিয়ে আগাগোড়া সাদা চাদরে মুড়ি দেওয়া 12-13 হাত লম্বা একটা মূর্তি যেন লম্বা লম্বা পা ফেলে হেঁটে বেড়াচ্ছে। কিরিটি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে সেই দিকে। রাত আর বেশি নেই। কিরিটি আর শয্যা গ্রহণ করে না। ঘরের মধ্যে প্রবেশ করে গায়ে জামাটা দিয়ে জুতো পায়ে বের হয়ে পড়ল। ক্রমেই ভোরের আলো অস্পষ্ট আলোয় চারিদিক ফিকে হয়ে উঠেছে। কিরিটি পদ্মদয়ের ধার দিয়ে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। বেড়াতে বেড়াতে একসময় পদ্মদয়ের ধারে সহসা ওর নজরে পড়ল ভিজে মাটির উপরে পরপর অনেকগুলো একই রকমের পায়ের দাগ। দাগগুলো সাধারণ মানুষের পায়ের দাগ হতে অনেক বড়। পায়ের পাতা যেমনই বড়, পায়ের আঙুলগুলো তেমনই লম্বা লম্বা। আঙুলের নখগুলো নরম মাটির বুকে চেপে চেপে যেন বসে গেছে। কিরিটি পায়ের দাগগুলো ভালো করে লক্ষ্য করতে লাগলো। মানুষের পায়ের দাগ যেমন খানিকটা পড়ে না, আঙুলের মাথারগুলো গোল গোল দাগ পড়ে মাত্র, এ পায়ের দাগ মোটেই সেরকম নয়। পায়ের পাতার সমস্ত দাগটুকুই তো পড়েছে। লম্বা লম্বা আঙুলের দাগও পড়েছে। পায়ের দাগগুলো ক্রমে যেন পদ্মদয়ের জলের দিকে নেমে গেছে। কিরিটি চিন্তিত মনে বাড়ির দিকে ফিরে এলো। ওই দিনই কিরিটি, শীতাংশু, রমলা ও যতীন সকলে বিকালের দিকে খোলা বারান্দায় বসে চা পান করছে এবং নানা গল্পগুজব করছে। এমন সময় ভৃত্য জগা একখানা চিঠি নিয়ে এসে বলল, একজন লোক যতীনবাবুকে এই চিঠিখানা দিতে বলে গেল। একখানা সাদা খামের চিঠি যতীন হাত বাড়িয়ে জগার হাত থেকে নিল। চিঠিখানার খামের উপরে নাম পড়ে বলল, কই না তো, এ তো আমার চিঠি নয়, মিস্টার কিরিটি রায় লেখা। বলতে বলতে যতীন চিঠিখানা টেবিলের উপর রেখে দিল। মিস্টার রায়, এ আপনার চিঠি। সে কি, এখানে আবার আমায় কে চিঠি লিখল? বলে কিরিটি চিঠিখানা আলগোছে টেবিলের উপর থেকে তুলে নিয়ে সোজা নিজের ঘরের দিকে চলে গেল। ঘরে গিয়ে সে সুটকেসের ভেতর হতে একটা ব্রাউন রঙের ছোট্ট শিশি বের করল। শিশির গায়ে লেখা অসমিক অ্যাসিড সলিউশন। একটা কাঁচের পাত্রের মধ্যে সেই খামখানা রেখে শিশিটার ছিপি খুলে খানিকটা অ্যাসিড সেই ছাপ খামটার গায়ে ঢেলে দিল। দেখতে দেখতে খামটার গায়ে কালো কালো আঙুলের চিহ্ন ফুটে উঠছে দেখা গেল। কিরিটি গভীর আগ্রহে দাগটার দিকে চেয়ে দেখতে লাগল। পরের দিন কিরিটি আবার বাড়ির পশ্চাতে বাগানের ভিতরটা ঘুরে ঘুরে দেখছিল। একসময় হঠাৎ একটা ঘরের জানলার নিচে এসে সে একটা মোচড়ানো কাগজের প্রতি তার নজর পড়ল। কৌতূহল ভরে সে কাগজটা তুলে নিয়ে কাগজটা পরীক্ষা করে কটা অক্ষর পর পর সাজানো দেখতে পেল। কিরিটি অবাক বিস্ময়ে কাগজটা দেখতে লাগলো। এ আবার কি?
7-5 ভাবতে ভাবতে সে কাগজটা হাতে করে নিয়ে নিজের ঘরের দিকে চলল। শীতাংশু বাড়ি ছিল না বলে কিরিটি রমলাকে সেদিন রাত্রে চম্পককে নিয়ে তার ঘরে শুতে বলল। তাতে রমলা বললে আচ্ছা। রমলারও একলা শুতে ভয় করছিল। রাত্রি তখন ঠিক কটা হবে বলা যায় না। আকাশে ও মাটিতে কালো আঁধার যেন জমাট বেঁধে উঠেছে। বাড়ির পিছনের বাগানে একটা বড় আমলকি গাছের গুঁড়ির আড়ালে একটা দড়ি হাতে নিয়ে কিরিটি রুদ্ধ নিঃশ্বাসে চুপটি করে দাঁড়িয়ে। এমন সময় রায়দের কাছারির পেটা ঘড়ি ঢং ঢং করে রাত্রির 12টা ঘোষণা করল। ঠিক সেই মুহূর্তে দোতলার ঘরের একটা জানলা খুলে গেল, আর সেই খোলা জানলা পথে দেখা গেল একটা সবুজ বাতি দুলছে আর জ্বলছে। একসময় আলোটা দপ করে নিভে গেল। এরপর আবছা আঁধারে কিরিটি দেখল বাগানের মধ্যে দিয়ে সেই 12-13 হাত লম্বা মূর্তি পা ফেলে ফেলে এগিয়ে আসছে। মূর্তিটা এসে রমলার ঘরের জানলার সামনে দাঁড়ালো। মূর্তিটা প্রায় দোতলার সমান উঁচু। মূর্তির হাত দিয়ে জানলার কভারটা ঈষৎ একটু টানতেই কভার দুটো খুলে গেল। মূর্তিটা এবারে জানলার গায়ে হেলান দিয়ে দাঁড়ালো। 1 মিনিট, 2 মিনিট করে প্রায় 10 মিনিটের পর দেখা গেল মূর্তিটা আবার সোজা হয়ে দাঁড়িয়ে জানলা ছেড়ে এগিয়ে আসছে। আর দেরি নয়, সহসা কিরিটি হাতের দড়িটা বিদ্যুৎ বেগে মূর্তিটির দিকে লক্ষ্য করে ছুড়ে দিল। কিরিটির নিক্ষিপ্ত অব্যর্থ দড়ির ফাঁস মূর্তিটির মাথা দিয়ে গলে কোমর পর্যন্ত নামতেই সে দিল এক টান। অমনি মূর্তিটা তালগোল পাকিয়ে হুড়মুড় করে মাটিতে পড়ে গেল। অন্ধকারে মাটিতে পড়ে মূর্তিটা ছটফট করতে থাকে। কিরিটি ছুটে গেল, কিন্তু সেখানে গিয়ে প্রকাণ্ড একটা সাদা চাদরের জামা, একটা অদ্ভুত মুখোশ ও মস্ত মস্ত দুটো বাঁশের রনপা ছাড়া কিছুই পেল না। রনপা দুটো নিয়ে কিরিটি যেমনই ফিরতে যাবে, ঠিক সেই মুহূর্তে কে যেন বাঘের মতো কিরিটির উপর এসে লাফিয়ে পড়ল পিছন থেকে, এবং ক্ষিপ্র গতিতে তার হাতে তীক্ষ্ণ ছোড়াখানা লক্ষ্য ভ্রষ্ট হয়ে কিরিটির বাঁ হাতের কনুয়ে বসিয়ে দিল। আঘাত খেয়েও কিরিটি বিচলিত হয় না, বরং বিদ্যুৎ গতিতে ফিরে জুজুৎসুর প্যাঁচে লোকটাকে মাটিতে ফেলে দিল এবং তাকে ঠেসে ধরল। কিরিটির হাতের ক্ষতস্থান দিয়ে তখন রীতিমতো রক্তক্ষরণ হচ্ছে। কোমরে ঝুলানো টর্চ টেনে লোকটার মুখের ওপর ফেলেই কিরিটি বললে, এ কি নরেনবাবু, আপনি? আপনার এই কাজ হিসাবে আমার ভুল হয়নি, তবে কি বলুন? নরেনবাবুর মুখখানা তখন ছাইয়ের মতোই ফ্যাকাশে হয়ে গেল। নরেনকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। শীতাংশু, যতীন, কিরিটি ও রমলা পরের দিন দ্বীপ্রহরে শীতাংশুর ঘরে বসে গল্প করছিল। গত রাত্রের গল্পই হচ্ছিল। যতীন বললে, অদ্ভুত সাহস কিন্তু আপনার মিস্টার রায়। শেষ পর্যন্ত দেখলেন তো, এটা আসলে একটা শয়তানের শয়তানি। এ আমি আগেই জানতাম, কিন্তু নরেন লোকটা যে এত বড় নীচ ও শয়তান তা কিন্তু আমার মোটেই ধারণা হয়নি। নিমক হারাম। কিরিটি বলল, ব্যাপারটা তাহলে খুলেই বলি, এবং 4 বছর আগেকার ঘটনা হতেই শুরু করা যাক, কি বলেন? নিশ্চয়ই নিশ্চয়ই বলুন, শোনা যাক।
যতীন আগ্রহে বলে ওঠে। কিরিটি বলতে শুরু করে। আমরা জানি শীতাংশুর বাবা অরুণাংশবাবুকে এক রাত্রে হঠাৎ মৃত অবস্থায় পদ্মদয়ের পাড়ে পাওয়া যায়। আসল ব্যাপারটা কেউ না জানলেও যা ঘটেছিল সেটা হচ্ছে, অরুণবাবু এক রাত্রে হঠাৎ জানালার উপর অদ্ভুত এক মূর্তি দেখে ভয় পেয়ে মারা যান। মূর্তির নাকটা ছিল গরুর পাখির মতো সরু বাঁকানো, চোখ দুটো পেঁচার মতো বড় বড় আর গোল, কান গাধার মতো লম্বা লম্বা। মূর্তি যখন দেখলে অরুণবাবু ভয় পেয়ে মারা গেছেন, তখন গ্রামবাসীর মনে একটা ভৌতিক ত্রাসের সঞ্চার হওয়ার জন্য সে হত্যাকারী নিজে রণপা পরে পদ্মদয়ের ধার দিয়ে রাত্রে হাঁটত ও একটা মাটির হাঁড়ির মধ্যে মুখ গুঁজে বীভৎস চিৎকার করত। গ্রামবাসীদের মনে ধারণা হলো পদ্মদয়ের পিশাচের হাতেই অরুণবাবু মারা গেছেন, কিন্তু খুনি তার হত্যার নিদর্শন রেখে গেল আঙুলের ছাপের মধ্য দিয়ে। জানালা দরজায় নতুন রং দেয়া হয়েছিল। সেই জানালার গায়ে খুনি যখন বাইরে হতে জানালার পাল্লা টেনে খোলে, তখন জানালার কাঁচা রঙে হাতের আঙুলের ছাপ পড়ে যায়। আরও একজনের চোখে ব্যাপারটা ধরা পড়ে। তার মুখ বন্ধ করার জন্য খুনি তার হাতে টাকা দেয় ও ভয় দেখায়। লোকটা চুপ করে থাকে। দীর্ঘকাল পরে শীতাংশু যখন ফিরে এলো, খুনি এবারেও ভয় দেখিয়ে এখান হতে সরাবার চেষ্টা করলে, কিন্তু শীতাংশু ভয় পেলে না। তখন সে চম্পককে ভয় দেখিয়ে মারবার চেষ্টা করলো, কিন্তু সে চেষ্টাও নিষ্ফল হয়ে গেল। নিরুপায় হয়ে খুনি একদিন চম্পকের ঘরের জানালা খুলে রেখে তাকে চুরি করবার মতলবে সেই লোকটির কাছে একটি সাংগীতিক চিঠি দেয়। এই সেই চিঠি। ন জ আ ত ইয়া ইয়টা রো বা কে কম প চ ই চা জ। চিঠিটার প্রত্যেক শব্দের পর সেমিকোলন থাকলেও আসলে কিন্তু একটা কথাই এতে লেখা আছে। তবে চিঠিটা পড়তে হবে প্রত্যেক সেমিকোলনের পিছন হতে আগে। যেমন জ আ অর্থ আজ, এইভাবে পড়লে দাঁড়ায় ন আজ রাত 12টায় চম্পককে চাই জ। কিন্তু রাত্রেও ওদের মতলব ভেস্তে যায়, কেননা রমলাকে আমার ঘরে শুতে বলেছিলাম, যেহেতু চিঠিটা সৌভাগ্যক্রমে আমি পেয়ে গিয়েছিলাম আগেই বাগান থেকে। এই পর্যন্ত বলে কিরিটি শীতাংশুর দিকে ফিরে বলল, এই চিঠি এবং তার পরের ঘটনা তোমরা তো সব জানো ও শুনেছ। জ এবং ন কে তাও হয়তো বুঝেছ। ন হচ্ছে তোমাদের নায়েব নরেনবাবু, আর জ হচ্ছে তোমাদের সামনে বসে বন্ধুবেশী শয়তান, তোমার পিতার হত্যাকারী ওই যতীন। যতীন উঠতে যাচ্ছিল। তার সমস্ত মুখখানাই রক্তহীন ফ্যাকাশে হয়ে গেছে। চকিতে পকেট হতে রিভলভারটা বের করে যতীনের দিকে উঁচিয়ে কিরিটি বলল, এক পা নড়েছ কি কুকুরের মতো গুলি করে মারব। দেখো শীতাংশু, যতীন যে হত্যাকারী সে আমি আগেই টের পাই আঙুলের ছাপ হতে। জানালার গায়ে যে ছাপ দেখেছিলাম তার একটা ফটো নিই, তারপর জগার হাত দিয়ে কৌশলে একখানা পত্র পাঠাই, আমার নাম খামের পরে লিখে। যতীন সেই পত্র হাতে নিয়ে তার নয় বলে ফেরত দেয়, কিন্তু ওতেই আমার কাজ হয়ে যায়। আমি সেই চিঠির গায়ে অসমিক অ্যাসিড দিয়ে যতীনের হাতের ছাপ ফুটিয়ে তুলে ফটো নিই। এই দেখো, দুটো ফটোই প্রমাণ করছে দুই ছাপ একই লোকের আঙুলের। তারপর পদ্মদহের পাড়ে পায়ের দাগ যে মানুষের পায়ের দাগ নয়, তাও ছাপ দেখলেই বোঝা যায়। মানুষের পায়ের দাগ এবং যে ছাপ সেখানে পেয়েছি তারও একটা ফটো নিয়েছি। এই দেখো পার্থক্য কোথায়। একটি ছবিতে সমস্ত পায়ের দাগই পড়েছে, অন্যটায় যেটা সত্যিকারের পায়ের দাগ তার আঙুলগুলো মাত্র গোল গোল দাগ ফেলেছে, সম্পূর্ণ আঙুলের ছাপ পড়েনি। কারণ হাঁটার সময় আঙুল ও পায়ের পাতার মাঝখানে উঁচু জায়গা মাটি হতে উঁচুতে থাকে, সেই জন্য মাটিতে আঙুলের সম্পূর্ণ ছাপ পড়ে না। তারপর সমস্ত পায়ের পাতার ছাপ পড়া অসম্ভব। বুড়ো আঙুলের দিক হতে গোড়ালি পর্যন্ত ধনুকের মতো বাঁকানো পায়ের পাতার অংশ
হাঁটার সময় মাটিতে স্পর্শ করে না, কাজেই সম্পূর্ণ পায়ের দাগ পড়ে না। এর থেকেই বুঝেছিলাম ওই পা লাগিয়ে হেঁটে গেছে। কাঠের পায়ের পাতা বীভৎসভাবে তৈরি করা হয়েছিল, যাতে করে ওই পায়ের ছাপ দেখে মনে সকলের আতঙ্ক জাগে। আর একটা কথা, মানুষ অত লম্বা হতে পারে না। আগেকার দিনে ডাকাতেরা পায়ে দুটো বাঁশের লাঠি লাগিয়ে ক্রোশের পর ক্রোশ দ্রুত হেঁটে যেত, তাকে বলা হতো রনপা। আমার সন্দেহ হলো এই মূর্তিও রনপা ব্যবহার করত, তা না হলে অত লম্বা লম্বা পা ফেলা যায় না। এখন কথা হচ্ছে, যতীনকে কেন সন্দেহ করলাম? যতীন জানতো অরুণবাবুর একমাত্র পুত্র ছাড়া স্ত্রী সংসারে আপনার বলতে তার কেউ নেই। কোনো উপায়ে ওকে এবং ওর পুত্র শীতাংশুকে যদি সরানো যায়, তবে অনায়াসেই সে সম্পত্তিটা বাগিয়ে নিতে পারবে। কেননা এক বাংলার এক নির্জন গায়ে কে আবার সম্পত্তির দাবি জানাতে আসবে? তাই সে শীতাংশুর পিতা অরুণবাবুকে হত্যা করে ভয় দেখিয়ে, এবং তোমরা যখন এখানে এলে তখন সে এক ঢিলে দুই পাখি মারবার চেষ্টা করল। সে ভাবল চম্পককে যদি ভয় দেখিয়ে মারতে পারে, তবে তোমরা নিশ্চয়ই এখানে থাকবে না। ভয় দেখাবার জন্যেও চমৎকার পন্থাটি বেছে নিয়েছিল যতীন। এই মুখোশটি দেখলেই বুঝতে পারবে, গরুর পাখির মতো সরু বাঁকানো নাক, পেঁচার মতো বড় বড় গোল গোল চোখ, গাধার মতো লম্বা লম্বা কান। বলতে বলতে কিরিটি মুখোশটি যা সে বাগানে কুড়িয়ে পেয়েছিল টেবিলের পরে নামিয়ে রাখল। তারপর আবার বললে, দুর্ভাগ্য, চম্পক কিন্তু ভয় পেলে না। তখন এরা ঠিক করলে কোনো মতে চম্পককে চুরি করে নিয়ে গিয়ে মেরে ফেলবার। তোমাদের নায়েব ছিল ওর সঙ্গী, তাকেও টাকা দিয়ে চুপ করিয়ে রেখেছিল। শীতাংশু গর্জন করে উঠল, শয়তান খুনি! কিরিটি ক্রুদ্ধ শীতাংশুর হাত ধরে বসিয়ে বলল, আমরা এখন ওকে পুলিশের হাতে জমা দিয়েই খালাম, পুলিশই ওর ব্যবস্থা করবে। মদনবাবু আসুন। ইন্সপেক্টর মদনবাবু হাত কড়ি নিয়ে পাশের ঘর হতে বেরিয়ে এলেন। কিরিটি আগেই তার কাছে লোক পাঠিয়ে খবর দিয়ে রেখেছিল। এই যে মদনবাবু, ওই সামনে দাঁড়িয়ে আপনার আসামি, মহির মানব শ্রী যতীন রায়। এতক্ষণ আপনারা শুনলেন নিহার রঞ্জন গুপ্তের লেখা পদ্মদহের পিশাচ। যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।